আসসালামু আলাইকুম। টাঙ্গাইলের মর্মান্তিক ঘটনার কথা আপনারা সকলে জানেন। তারা এভাবে রেল লাইনের ভেতরে অপেক্ষা করছিল, তাদের বাস থেমেছিল, এই কারণে তারা অপেক্ষা করছিল এবং অপেক্ষারত অবস্থায় 5 জন মানুষ একসাথে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করে। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো মানুষ একসাথে রেল লাইনে বসেছিল, কিন্তু কেউই শব্দ শুনতে কেন পেল না? ট্রেন তো উচ্চ গতিতে আসে, উচ্চ শব্দ নিয়ে তারপরে এগিয়ে আসে, তারপরেও তাদের কানে কেন ট্রেনের শব্দ পৌঁছালো না এবং কেন তারা সতর্ক হতে পারলো না? এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, গাণিতিক ব্যাখ্যা রয়েছে, পদার্থবিজ্ঞানের কিছু সূত্র রয়েছে। আমি আজকে আপনাদেরকে গাণিতিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে মিলিয়ে দেখাবো যে কেন তারা ট্রেনের শব্দ শুনতে পায়নি। তারা তো রেলে এভাবে বসেই ছিল এবং বসে থাকা অবস্থাতেও আসলে তারা কেন শব্দ শুনতে পেল না? দূর থেকে ট্রেন আসে, হুইসেল বাজায়, সবকিছু হয়, তারপরেও তাদের কানে কেন আসলে শব্দটা পৌঁছালো না? চলুন বিস্তারিত জেনে আসা যাক। আমাদের সবার প্রশ্ন একটাই, কেন তারা টের পেল না? বাইরে থেকে দেখলে বিষয়টা খুব সহজ মনে হয়। ট্রেন আসছে, মানুষ সরে যাবে, কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। পদার্থবিজ্ঞানের গতি, শব্দের আচরণ এবং মানব মস্তিষ্কের সীমাবদ্ধতা মিলিয়ে এখানে এমন এক পরিস্থিতি তৈরি হয় যেখানে শোনা আর বাঁচা, এই দুইটার মাঝে সময় প্রায় থাকে না বললেই চলে। আপনাকে প্রথমেই বুঝতে হবে ট্রেন কত দ্রুত চলে। একটি দ্রুতগামী ট্রেন আমাদের দেশে সাধারণত ঘন্টায় 70 থেকে 90 কিলোমিটার বেগে চলে। এটাকে যদি সেকেন্ডে হিসাব করি, তাহলে ট্রেন প্রতি সেকেন্ডে প্রায় 20 থেকে 25 মিটার পথ অতিক্রম করে। অর্থাৎ আপনি যখন ভাবছেন ট্রেন দূরে, তখনই সেটি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার একেবারে পেছনে চলে আসে। এখন আসি মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় সীমাবদ্ধতায়। একজন সুস্থ মানুষের কোনো শব্দ শুনে সেটাকে বিপদ হিসেবে বুঝে শরীরকে সরে যাওয়ার জন্য প্রস্তুত করতে গড়ে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে। এই সময়টাকেই বলা হয় রিঅ্যাকশন টাইম। কিন্তু এই 2-3 সেকেন্ডের মধ্যেই ট্রেন 40 থেকে 70 মিটার পর্যন্ত এগিয়ে আসে। ফলে মানুষ যখন বিপদ টের পায়, তখন সময় প্রায় ফুরিয়ে যায়। এখন প্রশ্ন হলো, তারা শব্দ শুনলো না কেন, বা শুনলেও কেন তারা বুঝতেই পারলো না? এর প্রথম বৈজ্ঞানিক কারণ হলো ট্রেনের শব্দের প্রকৃতি। ট্রেনের শব্দ সাধারণত নিচু কম্পাঙ্কের বা লো ফ্রিকোয়েন্সি হয়, যা বাতাসে দূর পর্যন্ত ছড়িয়ে যায় এবং রেল লাইনের ধাতব কাঠামো দিয়ে কম্পন আকারেও ছড়ায়। এ ধরনের শব্দ মানুষের কানে সহজে দিক নির্ণয় করতে দেয় না। ফলে শব্দ শোনা গেলেও মস্তিষ্ক সেটাকে ঠিক কোথা থেকে আসছে তা দ্রুত বুঝতে পারে না। দ্বিতীয় কারণ হলো পরিবেশগত শব্দ। আশেপাশের বাতাসের শব্দ, মানুষের কথাবার্তা, রাতের নীরবতার ভেতরের প্রতিধ্বনি, এসব মিলিয়ে ট্রেনের আসল শব্দ অনেক সময় আংশিকভাবে ঢেকে যায়। ফলে কানে শব্দ গেলেও সেটাকে বিপদ হিসেবে চিহ্নিত করতে দেরি হয়। তৃতীয় কারণ হলো ডপলার ইফেক্ট। যখন ট্রেন দ্রুত গতিতে সামনে আসে, তখন শব্দের তীব্রতা ও ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হয়। শুরুতে শব্দ খুব দূরের মতো মনে হয়, তারপর হঠাৎ দ্রুত বেড়ে যায়। এই পরিবর্তন এত দ্রুত ঘটে যে মস্তিষ্ক সেটাকে স্বাভাবিক পরিবর্তন হিসেবে ধরে ফেলে, বিপদ সংকেত হিসেবে নয়। চতুর্থ বিষয় হলো অবস্থান। যারা রেল লাইনে বসে থাকে, তাদের কানের উচ্চতা নিচু থাকে। এতে শব্দের প্রতিফলন ও দিক নির্ণয় আরো বিভ্রান্তিকর হয়ে পড়ে। পেছন থেকে আসা ট্রেনের শব্দ অনেক সময় পাশ থেকে বা দূরের কোনো শব্দ হিসেবে ভুল বোঝা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়ের অভাব। ট্রেন যখন খুব কাছে চলে আসে, তখন মানুষের মস্তিষ্ক বুঝে ফেলে যে বিপদ আছে, কিন্তু শরীরকে সরানোর মতো সময় আর থাকে না। সিদ্ধান্ত নেওয়া, শরীর নড়ানো এবং নিরাপদ জায়গায় পৌঁছানো, এই পুরো প্রক্রিয়াটাই ট্রেনের গতির তুলনায় অনেক ধীর। সবকিছু মিলিয়ে সহজ সত্যটা হলো, এটা শুধু অসতর্কতার ঘটনা নয়, বরং পদার্থবিজ্ঞান আর মানব শরীরের সীমাবদ্ধতার এক ভয়ঙ্কর সমন্বয়। শেষ কথা খুব পরিষ্কার, রেললাইন কোনো বসার জায়গা নয়, কোনো বিশ্রামের জায়গাও নয়। কারণ এখানে ট্রেনকে আগে দেখে ফেলা বা শুনে ফেলা যথেষ্ট নয়। এখানে বাঁচার একমাত্র উপায় হলো আগে থেকে সরে থাকা। কারণ একবার ট্রেন খুব কাছে চলে এলে, তখন আর দ্বিতীয়বার সুযোগ থাকে না। আল্লাহ হাফেজ। একটা কথা মাথায় রাখবো,
রেল লাইন কোনো বসার জায়গা নয়, রেল লাইন কোনো বসে থাকার রেস্টের জায়গা নয়। এই জিনিসটা সবার মাঝে আমরা ছড়িয়ে দেব কথার মাধ্যমে।